পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্যতম রাষ্ট্রপতির নাম নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশে যখন আমাদের এই 1947 সালে ব্রিটিশ ভারত এবং পাকিস্তানকে দুইটি ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ ভারত হিন্দু রাষ্ট্র এবং পাকিস্তান মুসলিম রাষ্ট্র, তখন আমাদের এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করে এই দুটি রাষ্ট্র গঠন হয় 1947 সালে। এরপর থেকে ভারতে যতগুলো এই আপনার রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী এসেছেন, সবচাইতে জঘন্যতম প্রেসিডেন্টের নাম হচ্ছে এই আপনার নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে এই ভারতকে প্রায় 1100 বছর মুসলিম যে রাষ্ট্রনায়করা এই দেশ শাসন করেছিল। সেই সময়ে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে চাকমা, কে কুকি, মগ, টিপ্রা, মণিপুরি, খাসিয়া, এখানে কোনো রকম ভেদাভেদ ছিল না। আপনারা জানেন যে 1947 সালে যখন ব্রিটিশ বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ পাকিস্তানকে আলাদা ভাগে বিভক্ত করা হয়, দ্বিজাতি ভাগ করা হয়, মুসলিম এবং হিন্দু। এরপর থেকে কিন্তু আপনার এই প্রথম 1947 সালে যিনি ভারতের ক্ষমতায় আসেন তিনি হলেন জওহরলাল। এরপর আসেন গুলজারি লাল এবং লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে এই পর্যন্ত 14 জন, এর মধ্যে রাজীব গান্ধী, আপনার ইন্দিরা গান্ধী, এরকম বহুত রাষ্ট্রনায়ক এই ভারতে শাসন করেছেন ভারতীয় উপমহাদেশ। কিন্তু সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে নিকৃষ্টতম যে একজন চা বিক্রেতা, যার মূর্খতা, যে সে যে মূর্খ, সে কমজাত, তার একটি প্রমাণ তিনি এই ভারতে দিয়ে গেছেন, সেটা বর্তমানে নরেন্দ্র মোদী। আপনারা জানেন বাংলাদেশ সবসময় মনে করে এসেছিল যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই এই বন্ধুত্ব স্বরূপ যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বাংলাদেশ বারবার টিকিয়ে রাখার জন্য কিন্তু চেষ্টা করেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য এতটাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেমন, এবং ভারতের যে রাষ্ট্রপ্রধান এখন বর্তমানে নরেন্দ্র মোদী, ঠিক একই চরিত্রের। তার কারণ এই দুইজন এক ছিল বলেই ভারতের সাথে তাদের সাথে সম্পর্কটা খুব ভালো ছিল। আপনারা জানেন এই সম্পর্কটা বিচ্ছিন্ন এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর ভারতের সাথে সম্পর্কটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না। আমরা দেখেছি আমাদের এই ছোট্ট জীবন, আমরা দেখেছি, আমরা 47 সালের কথা বাদ দিলাম, আমরা 90 সালের পরে এই যখন দেখলাম এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা সুসম্পর্ক থাকার কথা ছিল, এই সুসম্পর্কটা একমাত্র বাংলাদেশ আজীবন করে এসেছে, তাদেরকে সমীহ করে চলেছে। যখন আমাদের বাংলাদেশের কোনো মানুষ ভারতে যায়, তখন তাদেরকে খুব বেশি একটা মূল্যায়ন করা হয় না। আপনারা জানেন 5ই আগস্টের পর যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সেই দেশের বড় বড় চিকিৎসকরা পর্যন্ত বলেছে যে বাংলাদেশকে আর চিকিৎসা তারা দিবে না। মানে ভারতের যে মেডিকেলগুলো আছে, এই মেডিকেলগুলো আর আমাদেরকে চিকিৎসা দিবে না। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমাদের এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সব এই আগাছা পরিষ্কার করে এখন দেশে বিশ্বমানের 3টি মেডিকেল কলেজ হাসপাতাল হতে যাচ্ছে, যার ফলে এখন এই নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা এই মুহূর্তে এখন মনে করুন যে একেবারে অপ্রকৃতস্থ হয়ে পড়েছে। তারা এই 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা ভারতে চলে যান, এরপর থেকে তারা অনেক কথাই আমাদেরকে বলেছেন, আমাদেরকে ভিসা বন্ধ করে রেখে দিয়েছেন এবং তাদের সাথে আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো সবগুলো বন্ধ করে এখন এই মুহূর্তে বিপাকে পড়েছে সবচেয়ে বেশি আপনার এই ভারত। তার কারণ তাদের এই দেশে আমাদের বাংলাদেশ থেকে কোনো পর্যটক যাচ্ছে না, কোনো রোগী চিকিৎসা নিতে যাচ্ছে না,
এমনকি আমাদের এই দেশের যারা ধনাঢ্য পরিবার ছিল তারা ঈদ হলেই আপনার রমজান এবং এই ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদেই আমাদের বাংলাদেশের নাগরিকরা ভারতে যে এই তারা বিভিন্ন মার্কেট করতো। এই বছর তাদের যে দুঃসময় পার করেছে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার সব কিছুতেই, অর্থাৎ পর্যটক কেন্দ্রগুলো বন্ধ, মেডিকেল বন্ধ, সব কিছুই এখন আমাদের বাংলাদেশের মানুষকে তারা নেওয়ার জন্য যে একটা চেষ্টা করছে। কিন্তু আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আর হয়তো আমরা ভবিষ্যতে আর কখনোই আমাদের ভারতে যেতে হবে না কোনো চিকিৎসার জন্য, কিংবা এই আপনার কোনো প্রয়োজনীয় কাজে আমরা ওই ভারতমুখী হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তার একটি কারণ যে ভারত আমাদের কাছে আমাদের সাথে যেই খেলা দেখিয়েছে, যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তারা সীমানায়, এই সব কিছু আপনারা জানেন। 2013 সালে আমাদের ফেলানির মতো একটা ছোট্ট বালিকা, যার বয়স মাত্র 13 বছর, এই মেয়েটাকে হত্যা করে তারা তারে ঝুলিয়ে রেখেছিল সীমানা পিলারের সাথে। শুধু এটা নয়, তারা আমাদের দেশের কৃষককে মেরে ঝুলিয়ে রাখে, আমাদের কৃষকদেরকে তারা এই আমাদের দেশ থেকে, আমাদের সীমানা থেকে তারা ধরে নিয়ে সেখানে গুলি করে হত্যা করে। এমনকি আমাদের দেশের সম্পদ তারা লুটে পুটে খায়। আমাদের দেশে নদীগুলো দখল করে আছে, সাগর দখল করে আছে, সব কিছু। শুধু সাগর নদী নয়, আমাদের আকাশপথও তারা ব্যবহার করে কোটি কোটি টাকা তারা এই মুহূর্তে আপনার ওই দেশে লাভবান হচ্ছে। অথচ আমাদের আকাশ সীমা তারা লঙ্ঘন করছে বারবার। আমাদের আকাশ সীমা তারা ব্যবহার করে তারা কোটি কোটি লভ্যাংশ ওই দেশে এই বাণিজ্যিকভাবে তারা বিভিন্ন ডলার ইনকাম করছে। অথচ আমাদেরকে তারা চোখে ধুলো দিয়ে এই পর্যন্ত দীর্ঘ 47 সালের পর থেকে তারা এই পর্যন্ত আমাদেরকে একটা বোকা বানিয়ে রেখেছে এই আপনার এই ভারত। এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এই ভারতের ত্রুটি চেপে ধরার জন্য আপনার প্রচেষ্টা চালাচ্ছে, এখন কিন্তু ভারত আমাদেরকে ভয় পেতে শুরু করেছে। আপনারা জানেন যেটা 7 সিস্টার নিয়ে দীর্ঘদিনের যে আলোচনা, আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই 7 সিস্টার নিয়ে আমরা মাথা ঘামাতে শুরু করছি। অথচ এই 7 সিস্টার আমাদের বাংলাদেশের আশেপাশে 7টি অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যগুলো আমাদের ছাড়া এক মুহূর্তও তারা চলতে পারবে না। অথচ এই অঙ্গরাজ্যগুলো আমাদের কাছ থেকে কতটা দূরে আমরা মনে করেছি। এবং এই অঙ্গরাজ্যগুলো যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্রমে কোনো রাজনৈতিক কৌশলে এগুলোকে বন্ধ করে দিতে পারে, ভারতের 80% শক্তি এখন কমে যাবে। এই মুহূর্তে যেমন তাদের ব্যবসা বাণিজ্য, আপনার পর্যটক কেন্দ্রগুলো এবং চিকিৎসা, এই সব কিছু মিলে যখন ভারতের একটা এই যে অর্থ বাণিজ্যগুলো হতো, এইগুলো সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু ভারত বারবার আমাদেরকে ডাকবে। আর আমাদের এই মুহূর্তে এটাই করা উচিত, যদি আমাদের বাংলাদেশে এই চীনের কথা মতো যদি আমাদের বাংলাদেশে 3টি মেডিকেল কলেজ হয় বিশ্বমানের, তাহলে আমাদের ভারত বরং আমাদের বাংলাদেশে এসে চিকিৎসা নেবে। এটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আসলে ভারতীয় উপমহাদেশের যতগুলো মুসলিম বিজয় হয়েছে, মুসলমানরা যখন ওই দেশ শাসন করেছে, তখন এই হিন্দুরা তারা বুঝতেই পারেনি এই রাজ্যগুলো কে শাসন করছে। অথচ এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে ঘৃণ্যতম এবং জঘন্যতম একজন রাষ্ট্রশাসক এই নরেন্দ্র মোদী আসার পর তারা যে ভারতের যে সংখ্যালঘু যেটা মুসলমান, তাদেরকে যেভাবে অত্যাচার করছে, আমাদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, আমাদের মুসলমানদেরকে নামাজের মধ্যে লাঠিপেটা করছে, নামাজের মধ্যে লাথি মারছে, কোরআন শরীফ পুড়িয়ে ফেলছে। এই জঘন্যতম কাজগুলো একমাত্র একজন মূর্খ, অশিক্ষিত, বর্বর এবং অসভ্য কোনো রাষ্ট্রনায়ক ছাড়া এটা কখনোই করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশের যত হিন্দু সম্প্রদায়ের লোক আছে, কেউ একবার বলতে পারবে না যে আমাদের বাংলাদেশের কোনো পুলিশ বাহিনী, আমাদের বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা, আমাদের বাংলাদেশের কোনো এই সাধারণ মানুষ
কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, কুকিটক, টিপরা, মণিপুরী, খাসিয়া কোনো মানুষকে যে কোনো প্রকার আঘাত করেছে কিংবা তাদের উপর ব্যত্রাঘাত করেছে, তাদেরকে লাঠিপেটা করেছে, তাদের ধর্ম নিয়ে কটূক্তি করেছে, তাদের মন্দির, মন্দির থেকে শুরু করে আপনার যতগুলো উপাসনালয় আছে তাদের কোনো একটিতে হামলা এবং তাদের কোনো প্রকার আঘাত করেনি। অথচ এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতের ইতিহাসে একদিকে যেমন গুজব ছড়িয়ে তাদের যে মিডিয়াগুলো আছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম যেমন এই নরেন্দ্র মোদী, এবং তিনি মিথ্যাবাদী হিসেবে এবং সবচেয়ে গুজবকারী রাষ্ট্রপ্রধান হিসেবে অল্প কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন ভারতকে সারা পৃথিবীর বুকে আপনারা থুতু মারতে শুরু করেছে। এই মুহূর্তে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং এই চীন, এদিক দিয়ে মায়ানমার, বাংলাদেশ, সব কয়টি দেশ এখন ভারতকে আপনার উপেক্ষা করে চলার চেষ্টা করছে। এই ভারতের যদি এই শিক্ষাটা না হয় তাহলে আমরা মনে করব ভারত ভবিষ্যতে দেখা যাবে যে এই একেবারে একনিষ্ঠভাবে তারা একটি শুধুমাত্র ভারত, তাদেরকে ভারতমুখী থাকতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশ তাদেরকে আর কোনো প্রকার পাত্তা দিচ্ছে না। তাদের রাজনীতি থেকে শুরু করে এই আন্তর্জাতিক সুসম্পন্ন থেকে শুরু করে সব কিছু থেকে তারা এই আপনার কূটনৈতিক থেকে সব কিছু থেকে তারা এই কোণঠাসা হয়ে পড়বে। যার কারণে ভারত এখনও সময় আছে, এখনও তাদের সময় হয়েছে, এখন সময় আছে যাতে তারা ভালো হয়ে যায় এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে যাতে তারা ভালো ব্যবহার করে এবং আমাদের যারা মুসলমান রয়েছে ভারতে তাদের সাথে যাতে ভালো ব্যবহার করে, তাদের প্রতি যাতে কোনো অত্যাচার, অবিচার এবং তাদের এই মসজিদ এবং অন্যান্য ধর্ম উপাসনাগুলো যাতে কোনো প্রকার আঘাত না করে, এটাই আমরা অনুরোধ করব, যাতে ভবিষ্যতে প্রত্যেকটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।